হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার কথা মাথায় রেখে এই চ্যানেলে প্রতিনিয়ত আমি অঙ্কের ক্লাসগুলো দিচ্ছি। যারা আমার ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। তো আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাবো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আর যারা রিসেন্ট আমার ক্লাসগুলো দেখছো তাদের বলবো, এর আগে যে ক্লাসগুলো আমি করিয়েছি অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে, না হলে মাঝখান থেকে ক্লাস দেখলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, ফার্স্ট অঙ্কটি আমি রেখেছি টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। তো এখানে টাইম, স্পিড আর ডিস্টেন্সের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ডিস্টেন্স মানে দূরত্ব ইকুয়াল টু স্পিড মানে গতিবেগ ইনটু সময়। এখন এখানে যদি তোমার টাইম দেওয়া থাকে আর যদি ডিস্টেন্স মানে দূরত্ব দেওয়া থাকে, তাহলে স্পিড কী করে বার করবে? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। যদি স্পিড আর ডিস্টেন্স দেওয়া থাকে তাহলে টাইম ইকুয়াল টু কী হবে? ডিস্টেন্স বাই স্পিড। তো এই সিম্পল দুটো তিনটে কনসেপ্ট তোমাদের মনে রাখলে কিন্তু তোমরা এখান থেকে অঙ্কগুলো করে আসতে পারবে। তো ফার্স্ট প্রশ্নটি বলছে, দেখো একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায়। তাহলে বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে কত ঘন্টায়? 6 ঘন্টায়। টাইম কত নিচ্ছে? 6 আওয়ার্স। এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। অপর আর একটা ট্রেন দেখো এই হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে, কত টাইম নিচ্ছে? 4 ঘন্টা। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। তাহলে এই হাওড়া থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটাও সকাল 7টায় যাত্রা শুরু করছে, বর্ধমান থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটাও সকাল 7টা যাত্রা শুরু করছে। কখন তারা মিলিত হবে? এখন দেখো এখানে আমাদের শুধুমাত্র কি দেওয়া আছে? টাইমটা দেওয়া আছে। টাইম কি দেওয়া আছে? দেখো, একটা ট্রেন 6 ঘন্টায় যাচ্ছে, সেম ডিস্টেন্স, আর একটা ট্রেন 4 ঘন্টায় যাচ্ছে। এখন এখান থেকে আমাদের ডিস্টেন্স কি করে বের করব? দেখো, একটা সহজ নিয়ম, যদি তোমাদের টাইম দেওয়া থাকে তাহলে তোমরা যদি লসাগু করো তাহলে কি পেয়ে যাবে? ডিস্টেন্স পেয়ে যাবে। অর্থাৎ টাইম দেওয়া থাকলে সেইগুলো লসাগু করলে ডিস্টেন্স পাবে, যদি টাইম না থাকে, যদি গতিবেগ থাকে, তাহলে সেইগুলো লসাগু করলে তোমরা ডিস্টেন্স পেয়ে যাবে। এখন 6 আর 4-এর লসাগু কম বেশি তোমরা সবাই পারো, এটার লসাগু হচ্ছে 12। এখন দেখো এখানে টাইমটা ঘন্টায় আছে, মানে আমি ডিস্টেন্সটাকে কিলোমিটারে ধরে নিলাম। এখানে তুমি ইউনিট ধরে ক্যালকুলেশন করতে পারো, কিলোমিটার ধরেও করবে, কোনো সমস্যা নেই। তাহলে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটার যদি 6 ঘন্টায় যায় তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে স্পিড পাবে। তো স্পিড কত হচ্ছে? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। 2 কিলোমিটার প্রতি ঘন্টা, 2 কিমি পার আওয়ার। দ্বিতীয় ক্ষেত্রে মানে অপর ট্রেনের গতিবেগ কত হবে? 12কে 4 দিয়ে ভাগ করলে 3 কিলোমিটার প্রতি ঘন্টা। তো যে ট্রেনটা 6 ঘন্টায় যাচ্ছে তার গতিবেগ কত? 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আর যে ট্রেনটা 4 ঘন্টায় যাচ্ছে তার গতিবেগ কত? 3 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো, যদি দুটো ট্রেন একে অপরের বিপরীত অভিমুখে যায় তখন তাদের রিলেটিভ স্পিড কী হয়? রিলেটিভ স্পিড ইকুয়াল টু ওই ট্রেন দুটোর গতিবেগের যোগফল। তাহলে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা, আর একটা ট্রেন হচ্ছে 3। তাহলে রিলেটিভ স্পিড কত হলো? 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আমরা গতিবেগ পেলাম, তারপরে ডিস্টেন্স আছে, আমাদের বলছে কখন তারা মিলিত হবে। দেখো, সকাল 7টায় তারা যাত্রা শুরু করছে, তাদের মিলিত হওয়ার টাইম বের করতে গেলে ডিস্টেন্স কত? 12 কিলোমিটার। 12কে 5 দিয়ে ভাগ করো, তাহলে কত পাচ্ছ? 2 × 2 / 5 ঘন্টা পরে তারা মিলিত হবে। এখন দেখো, 7 আর 2 9, 9টা বেজে কত মিনিটে তারা মিলিত হবে? এই 2/5 ঘন্টা মানে হচ্ছে 60 দিয়ে গুণ করলে তোমরা মিনিটে পেয়ে যাবে। 5 12 60, তাহলে 12 দুগুণে 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট পরে তারা মিলিত হবে। তো সকাল 7টায় যাত্রা শুরু করে 2 ঘন্টা 24 মিনিট পরে মিলিত হওয়া মানে সকাল 9টায় 24 মিনিটে তারা মিলিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, একদম সহজভাবে তোমাদের বুঝিয়েছি। এখানে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমগুলো লসাগু করলে তোমরা ডিস্টেন্স পাবে। যদি টাইম না থেকে যদি স্পিড থাকতো, গতিবেগ থাকতো, তাহলে সেই স্পিডের লসাগু করলে তোমরা কী পেতে? ডিস্টেন্স পেতে। তো এই সিম্পল কনসেপ্টটা এখানে মনে রাখবে। লসাগু মেথডে কিন্তু করলাম, লসাগু মেথড বা এলসিএম মেথড। পরের প্রশ্ন দেখো, এটাও তোমরা লসাগু মেথডে করতে পারো প্লাস সূত্রে করতে পারো। বলছে একটি ছেলে 3 কিলোমিটার গতিবেগে স্কুলে যায়, 2 কিলোমিটার গতিবেগে গ্রামে ফিরে আসে। যদি তার মোট 5 ঘন্টা লাগে, মানে স্কুলে যেতে, গ্রাম থেকে স্কুলে যেতে আর স্কুল থেকে গ্রামে আসতে 5 ঘন্টা লাগছে, তাহলে বলছে এই যে ভিলেজ থেকে তার যে স্কুলের দূরত্ব, মনে করো এটা, সেই ডিস্টেন্সটা কত তোমাদের বার করতে হবে। এখন দেখো, আমরা কি জানি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম।
তো এই ক্ষেত্রে স্পিড বের করা ফর্মুলাটা কি দেখো, কত গতিবেগে যাচ্ছে 3 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তাহলে 3 লেখো, আর ফিরে আসছে কত কিলোমিটার গতিবেগে 2 কিলোমিটার, তো 3 × 2, আর নিচে কি করবে 3 × 3 + 2, টাইম কত নিচ্ছে 5 ঘন্টা। তাহলে কি হচ্ছে দেখো 3 × 2 = 6/5 × 5, তো তার মানে ডিস্টেন্স হয়ে গেল 6 কিলোমিটার। এইভাবে করতে পারো, জাস্ট এক লাইনে হয়ে যাবে। আর যদি এলসিএম মেথডে করতে চাও, লসাগু মেথডে, তাহলে দেখো কি করবে, তো এখানে তোমাদের দেওয়া আছে কি গতিবেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে, ফিরে আসে 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এদের লসাগু করলে তোমরা কী পাবে, ডিস্টেন্স পাবে। তো ডিস্টেন্স কত হবে, 3 আর 2 এর লসাগু 6। তো এখান থেকে বলা যায় যে আমাদের উত্তরটা আসবে, অ্যান্সারটা সেটা কী হবে, 6 বা 6-এর গুণিতক, মানে 6-এর গুণিতক কত, 6, 6 × 2 = 12, 3, 6, 18 এরকম হবে। তো অপশান দেখো, এখানে অপশান চেক করবে কী আছে, অপশান সিতে 6 আছে, তার মানে অপশান সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে তোমরা টাইম বের করতে পারো, দেখো ডিস্টেন্স 6, স্পিড 3, তাহলে টাইম কত 2 ইউনিট লাগবে। তো এই ক্ষেত্রে টাইম কত লাগবে 3 ইউনিট, তো টোটাল লাগছে টাইম 5 ইউনিট। তো 5-এর ভ্যালু 5 ঘন্টা হলে আমাদের 6 ইউনিটের ভ্যালু কত হবে 6। তো 6 বা 6-এর গুণিতক কোন অপশান আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে দেখো, এক পরীক্ষায় এক ছাত্র প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে পায় এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/3 নম্বর করে কেটে যায়। যদি সে 75টি মোট প্রশ্নে 59 নাম্বার পেয়ে থাকে, তাহলে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল সেটা আমাদের বের করতে হবে। তো এই টাইপের অঙ্কগুলো বেস্ট হয় তোমরা অপশান দেখে যখন করবে, সেটাই তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। বাট বেসিকটা তোমাদের একবার আমি বলে দিচ্ছি। দেখো বলছে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল, ধরে নাও 75টি মোট প্রশ্নে সে এক্সটি সঠিক উত্তর দিয়েছিল, তাহলে বাকি 75 - এক্সটি সে ভুল উত্তর দিয়েছিল। তাহলে একটা সঠিক উত্তরের জন্য সে 1 নাম্বার করে পায়, তাহলে এক্সটি সঠিক উত্তরের জন্য সে কত পাবে, এক্স নাম্বার পাবে। আর 75 - এক্সটি ভুল উত্তরের জন্য তার কত কাটা যাবে, 75 - এক্স × 1/3 এত নাম্বার কাটা যাবে। এখন যে নাম্বারটা পাচ্ছে সেখান থেকে এই নাম্বারটা মাইনাস করলে কত হবে, 59 হবে। তো এটা ক্যালকুলেশান করলেই তোমাদের কিন্তু এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। তো এইভাবে করতে পারো। আর সবথেকে বেটার হয় অপশান দেখে। অপশান দেখে কীভাবে করবে, যদি সে 70টি সঠিক রাইট অ্যান্সার 70টি দেয়, তাহলে রং কতটি করেছিল, 5টি। এখন 3টে প্রশ্ন ভুল করলে 1 নাম্বার কাটা যায়, তার মানে 5টা প্রশ্ন ভুল করলে তার 2-এর থেকে একটু কম নাম্বার কাটা যাবে। তাহলে 70টা সঠিক উত্তরের জন্য সে 70 পাচ্ছে, আর 5টা ভুল উত্তরের জন্য ধরে নাও সে তার 2 নাম্বার কাটা যাচ্ছে, তাহলে সে পাবে কত, 68। বাট প্রশ্নে বলা আছে সে 59 পেয়েছে। তো এই অপশান কিন্তু ক্যান্সেল হয়ে গেল। যদি সে রাইট অ্যান্সার 50টা করে থাকে, তার মানে সে 50 পাবে, আর 25টা ভুল করার জন্য তার 8 নাম্বার কাটা যাবে, তার মানে সে 42 পাচ্ছে। তো এই অপশান কিন্তু ক্যান্সেল হয়ে গেল। যদি সে 63টা প্রশ্ন ঠিক করে, তাহলে সে 63 পাবে, আর ভুল করেছে কটা, 12টা। তো 3টে প্রশ্ন ভুল করলে যদি 1 নাম্বার কাটা যায়, তো 12টা প্রশ্ন ভুলের জন্য তার কত নাম্বার কাটা যাবে, 4। তো 63 থেকে 4 মাইনাস করে কত হচ্ছে, 59। তো দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সে 63টি প্রশ্ন ঠিক করেছিল, সেই জন্য সে 59 নাম্বার পেয়েছে। তো এই প্রশ্নে সবথেকে বেটার হয় তোমরা অপশান টেস্ট করবে। তো আশা করি তোমরা ভুল করবে না। এই টাইপের অঙ্ক যদি থাকে অবশ্যই অপশান টেস্ট করে সেকেন্ডে তোমরা করে আসতে পারবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, এর মাসিক আয়, এটা কাটো, বি এর তুলনায় 15% বেশি। কার তুলনায়, বি এর তুলনায়, অর্থাৎ যার তুলনায় বলবে তাকে সবসময় 100 ধরবে। বি এর তুলনায় 15% বেশি, মানে 100 থেকে 15 বেশি হলে এ কত হবে, 115। তো এটাকে কেটে ছোট করলে 5 দিয়ে কাটো, 5 × 23 = 115, 5 × 20 100, কত হচ্ছে 23/20। এবার কি বলছে, এবং বি এর মাসিক আয় সি এর থেকে 10% কম। কার থেকে, সি এর থেকে বি এর মাসিক আয় 10% কম। যার থেকে কম বলবে তাকে সবসময় সি কত হবে, 100। তো সি এর থেকে 10 কম মানে বি কত, 90। একটা শূন্য ক্যান্সেল হলো, কত হচ্ছে 9/10। তো এবারে দেখো এখানে বি এর অনুপাত কত, 20, এখানে 9। তাহলে বি দুই জায়গায় আলাদা আলাদা তো হতে পারে না, তো বিটাকে আগে সেম করতে হবে। তো বিকে সেম করতে গেলে 20কে 9 দিয়ে গুণ করো, আর 9কে 20 দিয়ে। তো 20কে 9 দিয়ে গুণ করেছি, তার মানে আমাদের উপরে যে 23 আছে, 23কে 9 দিয়ে গুণ করতে হবে। নিচে 10কে 20 দিয়ে গুণ করো, তার মানে এখানে আমরা কি পেলাম দেখো, এ পেলাম 23 × 9 মানে হচ্ছে 207, সি হচ্ছে 200। এখানে বলছে
যে এ এবং সি এর আয়ের পার্থক্য 350 টাকা, তার মানে এ যদি 207 অনুপাত ইনকাম করে আর সি যদি 200 করে, তাহলে তাদের পার্থক্য কত হচ্ছে 7 অনুপাত। তো এই 7-এর ভ্যালু দেওয়া আছে কত 350 টাকা। আমাদের বের করতে হবে বি এর আয় কত। বি এর আয় 9 দুগুণে 18 180 অনুপাত। তো 7 অনুপাতের ভ্যালু 350 হলে 180 অনুপাতের ভ্যালু তুমি সহজে বের করতে পারবে। 5 7 35 50। তো 180 আর 50 গুণ করলে 5 18 90, 9000 টাকা হচ্ছে বি এর মাসিক ইনকাম। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। পরের প্রশ্নে দেখো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে। তো এই টাইপের অঙ্ক আমরা কি করব, আমরা জাস্ট লসাগু মেথডে করব। বলছে মোহন 12 কিলোমিটার প্রতি ঘন্টা, 18 কিলোমিটার প্রতি ঘন্টা, 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 3টি সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ মনে করো যদি এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স ধরে নাও 3x কিমি হয়, তাহলে এইটুকু এক্স কিলোমিটার, এইটুকু এক্স আর বাকিটা এক্স। তো এটা যাচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, এটা 18 আর এটা 24। অর্থাৎ একটা ডিস্টেন্স এক্স বার করতে পারলে বাকি এক্স দুটো তো অলরেডি আমরা পেয়ে যাব। তো এখানে দেখো লসাগু মেথড অ্যাপ্লাই করব। তো এখানে মোহনের গতিবেগ দেওয়া আছে, 3টে গতিবেগ কত, একটা 12 দেওয়া আছে, একটা 18 দেওয়া আছে আর একটা 24 দেওয়া আছে। তো এদের লসাগু কত 72। 72 লসাগু মানে আমরা কি পেলাম, ডিস্টেন্স পেলাম। তো ডিস্টেন্স পেলাম, স্পিড পেলাম, তো এখান থেকে আমাদের টাইম সহজে বেরিয়ে আসবে। তো দেখো 72, এটা কিলোমিটার ধরে নাও, 72 কিলোমিটার যদি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাহলে তো টাইম লাগবে কত, 72কে 12 দিয়ে ভাগ করে 6 ঘন্টা। এখন ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, স্পিড কত 12 কিলোমিটার প্রতি ঘন্টা, টাইম লাগছে 6 ঘন্টা, তাহলে 72 কিলোমিটার। তাহলে এক্সের ভ্যালু একটা আমরা পেয়ে গেলাম কত, 72 কিলোমিটার। তো একটা এক্স 72 হলে বাকি দুটো এক্স 72 হবে। তো 3টে 72 যোগ করা মানে 72 ইন্টু 3 করো, কত হচ্ছে 216 কিলোমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মোট দূরত্ব কত, 216 কিলোমিটার। খুবই সহজ অঙ্ক, এইভাবে করবে, লসাগু মেথডে সহজেই হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো কি বলছে, এ এবং বি 25 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। এ আর বি, তার মানে এ প্লাস বি দুজন মিলে করছে, মানে এ প্লাস বি দেবে কত দিনে করে, 25 দিনে। বি একাই 15 দিনে একই কাজে 33.1/3% সম্পূর্ণ করতে পারে। তো 33.1/3%, এটাকে ভগ্নাংশ তোমরা সবাই করতে পারবে আশা করি। দেখো এটা মানে হচ্ছে 1/3, ভগ্নাংশ করলে দাঁড়ায় কি 1/3। কেন হয় অনেকবার বলেছি, 33কে 3 দিয়ে গুণ করলে 99 আর 1 কত, 100/3। 100/3, আর এই পার্সেন্টেজের জন্য নিচে কি আসে, 100 আসে। তাহলে 100 কেটে গেলে কি হয়, 1/3। 33.1/3% মানে কত, 1/3। তার মানে বি এই 3 ভাগের 1 ভাগ কাজ করে কত দিনে, 45 দিনে। তো 1 ভাগ কাজ যদি 45 দিনে করে, 15 দিনে করে, তাহলে 3 ভাগ কাজ করতে তার টাইম লাগবে কত, 3 15 45 দিন। তার মানে বি ওই একই কাজ করে কত দিনে, 45 দিনে। তো এখান থেকে তুমি কাটাকাটি করলে এ আর বি এর এফিসিয়েন্সি পেয়ে যাবে। তো 5 দিয়ে কাটো, 5 5 25, 5 9 45। তার মানে এ প্লাস বি বাই বি ইকুয়াল টু কত হচ্ছে, 9/5। তাহলে বি একদিনে যদি 5টা কাজ করে আর এ প্লাস বি যদি একদিনে 9টা কাজ করে, তো এখান থেকে আমি সহজেই বলতে পারি বি এর জায়গায় 5 রাখো, তাহলে 9 - 5 মানে এ একদিনে কটা কাজ করবে, 4টে কাজ করবে। এ একা, এখানে কি বলছে, এ একা 4/15 কাজ কত দিনে সম্পন্ন করবে। তো মোট কাজ কত দেখো, এ প্লাস বি মানে এ একদিনে 4টে কাজ করে, বি একদিনে 5টা কাজ করে, তাহলে টোটাল একদিনে তারা 9টা কাজ করে। তো 25 দিন কাজ করছে, তো টোটাল কাজ কটা হবে, একদিনে যদি 9টা কাজ করে 25 দিনে কটা কাজ করবে, 9 × 25। তো এই কাজের 4/15 মানে কত হবে, এই কাজের 4/15 মানে হবে 3 5 15, 3 3 9, 5 5 25, তার মানে হচ্ছে 60। এই কাজের 4/15 কাজ মানে হচ্ছে 60টি কাজ। তো 60টি কাজ এ কত দিনে করবে, এ একদিনে যদি 4টে কাজ করে, তো 60টি কাজ করতে এ সময় লাগবে, 60কে 4 দিয়ে ভাগ করো, 15 দিন। তো 15 দিনে এ ওই কাজে 4/15 কিন্তু সম্পূর্ণ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটি দেখো কি বলছে, এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তাহলে এ আর বি একসাথে করছে, মানে এ প্লাস বি কত দিনে করে, 50 দিনে। এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, 40%টাকে ভগ্নাংশ করে নাও, তাহলে 40/100, এটাকে একবারই লিখতে পারতে 2/5। 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10।
তো বলছে এ যদি বি এর থেকে, তাহলে নিচে যেটা পেলাম সেটা হচ্ছে বি এর এফিসিয়েন্সি, অর্থাৎ বি একদিনে কটা কাজ করে, 5টা কাজ করে। এ বি এর থেকে 40% কম দক্ষ, তার মানে এ যদি একদিনে 5টা কাজ করে, বি যদি একদিনে 5টা কাজ করে, তাহলে এ বি এর থেকে 2টো কাজ কম করবে, তার মানে এ একদিনে কটা কাজ করে, 3টে কাজ করে। তার মানে টোটাল ওয়ার্ক এখানে কত হবে, 5 আর 3 8 × 50 ইউনিট। কারণ বি একদিনে 5টা করে, এ একদিনে 3টে করে, টোটাল একদিনে তারা দুজন মিলে 8টা কাজ করে। তো 50 দিনে তারা এত ইউনিট কাজ করবে। এখন বলছে এ একা কত দিনে 60% কাজ সম্পূর্ণ করবে। তো 400টা কাজের মধ্যে 60% কাজ কটা হবে, 240। তো 400টি কাজের মধ্যে 60% কাজ হবে 240টি কাজ। এখন 240টি কাজ এ একা কত দিনে সম্পূর্ণ করবে। এ একদিনে যদি 3টে কাজ করে, তাহলে 240টি কাজ করতে এর সময় লাগবে 240 ভাগ 3, মানে 80 দিন সময় লাগবে। তো এ 80 দিনে 60% কাজ সম্পন্ন করবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, এই বোর্ড অ্যান্ড স্ট্রিমের উপরে আমি ডিটেলস ক্লাস দিয়েছি, অবশ্যই তোমরা যারা দেখো নি সেই সমস্ত ক্লাস দেখে নেবে। দেখো অলরেডি আমার 50-এর ওপরে, প্রায় 60টার কাছাকাছি ক্লাস করানো হয়ে গেছে। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখো নি, তারা মাঝখান থেকে সেই ক্লাসগুলো দেখলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই অবশ্যই আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, সেখানে আমি ডিটেলস ক্লাস করিয়ে দিয়েছি। পরের প্রশ্ন দেখো কি বলছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলের গতি 40 কিলোমিটার প্রতি ঘন্টা। স্রোতের গতি প্রতিকূল, মানে এটাকে বলা হয় আপ স্ট্রিম। তো ইউএস দিলাম, মানে আপ স্ট্রিম, ইউতে আপ স্ট্রিম, এসতে হচ্ছে স্পিড, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন আপ স্ট্রিমে গতিবেগ মানে নৌকার গতিবেগ, বোর্ডের স্পিড থেকে আমরা স্রোতের গতিবেগ এস বাদ দিলে আমরা কী পাই, স্রোতের প্রতিকূলে গতিবেগ পাই। এখানে দেখো নৌকার গতি 55 কিলোমিটার প্রতি ঘন্টা বলা আছে, তাহলে যেখানে নৌকার গতি থেকে স্রোতের গতিবেগ মাইনাস করেছে, তার মানে কী হবে, 55 কিলোমিটার প্রতি ঘন্টা মাইনাস এস ইকুয়াল টু 40। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা স্রোতের গতিবেগ পাবে, এস কত পাবে, 55 মাইনাস 40, তার মানে হচ্ছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তো স্রোতের গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা হলে আমাদের স্রোতের অনুকূলে গতি কী করে বার করি আমরা, স্রোতের অনুকূলে গতিবেগ ডাউন স্ট্রিম ইকুয়াল টু নৌকার গতিবেগ বিএস প্লাস স্রোতের গতিবেগ এস। বিএস কত, 55, আর স্রোতের গতিবেগ 15, তাহলে নৌকার গতিবেগ কত, 70 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে দেখো কী বলছে, স্টপেজ ছাড়া একটি ট্রেন 75 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। স্টপেজ সহ এটি 65 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিতে একই দূরত্ব অতিক্রম করে। তার মানে যখনটি ট্রেন কোনো স্টপেজে থামে না থেমে সে 1 ঘন্টায় কতটা যায়, 75 কিলোমিটার যায়। বাট যখন ট্রেনটি স্টপেজে থামে, মানে কোনো স্টেশনে থেমে যায়, তখন 1 ঘন্টায় ট্রেনটি কতটা যায়, 65 কিলোমিটার। অর্থাৎ 1 ঘন্টায় কত কিলোমিটার কম যাচ্ছে, 10 কিলোমিটার কম যাচ্ছে। এখন দেখো আমরা এখানে কি দেখেছি, 75 কিলোমিটার যায় কত, 60 মিনিটে, 1 ঘন্টা মানে 60 মিনিট। তো এই 10 কিলোমিটার যেতে ট্রেনটির কত টাইম লাগতো, 4 15 60, 5 15 75, 5 দুগুণে 10, তার মানে 4 দুগুণে 8 মিনিট। তো এই 10 কিলোমিটার যেতে ট্রেনটির টাইম লাগে হচ্ছে 8 মিনিট। তার মানে এই 8 মিনিট ট্রেনটি থেমে যাচ্ছে, সেই কারণে 10 কিলোমিটার কম যাচ্ছে। তো 10 কিলোমিটার যেতে ট্রেনটির টাইম লাগে 8 মিনিট। তো এই 8 মিনিট থামার কারণে ট্রেনটি 10 কিলোমিটার কম যাচ্ছে, তার মানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো প্রতি ঘন্টা ট্রেন কত মিনিট বিরতি দেয়, প্রতি ঘন্টা ট্রেন 8 মিনিটের বিরতি দেয়। পরের প্রশ্নে দেখো সেম টাইপের আর একটা অঙ্ক রেখেছি। তো স্টপেজ স্টেশন বাদে ট্রেনের গতি 60 কিলোমিটার প্রতি ঘন্টা, স্টপেজ স্টেশন সহ ট্রেনের গতি 65 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন প্রতি ঘন্টায় কত মিনিট থামে। দেখো যখন না থেমে যায় তখন 1 ঘন্টায় 60 কিলোমিটার যায়, যখন থেমে যায় তখন 1 ঘন্টায় 45 কিলোমিটার যায়। কত কিলোমিটার কম যাচ্ছে, 15 কিলোমিটার কম যাচ্ছে। তো এখানে ট্রেনটি 60 কিলোমিটার যায় 60 মিনিটে, তো 15 কিলোমিটার যেতে ট্রেনটির টাইম লাগতো কত, 15 মিনিট। তার মানে ট্রেনটি প্রতি ঘন্টায় 15 মিনিট থামে, সেই কারণে কিন্তু ট্রেনটি কত কম যাচ্ছে, 15 কিলোমিটার কম যায়। পরের প্রশ্নে দেখো কি বলছে,
একটি আর্থিক প্রতিষ্ঠান দাবি করে যে এটি প্রতি বছর একটি নির্দিষ্ট হারে 25 বছরের সুদে মূলে 3 গুণ ফেরত দেয়, সরল সুদের হার কত? তো সরল সুদের ফর্মুলা I=PTR/100। এখানে কিন্তু কোনো সূত্র ছাড়াই অঙ্কটা করা যায়, বাট তোমাদের অনেকেই বুঝতে পারবে না। আমি যদি সূত্র ছাড়াই করিয়ে দিই হয়তো সেকেন্ডে করে দেবো, 1 সেকেন্ডে। এখানে দেখেই বোঝা যাচ্ছে 8% উত্তর হবে, 8% উত্তর হবে। তো কেন হচ্ছে দেখো, যদি তুমি 100 টাকা ওই আর্থিক প্রতিষ্ঠানে জমা রাখো, তোমার 25 বছর পরে 300 টাকা ফেরত দেবে। তুমি আসল রাখছো 100 টাকা, সুদ আসল অ্যামাউন্ট পাচ্ছ কত? 300 টাকা। তো সুদ কত পাচ্ছ? অ্যামাউন্ট থেকে আসল মাইনাস করলে সুদ পাচ্ছ হচ্ছে 200 টাকা। তো এখান থেকে তোমাদের বের করতে হবে সুদের হার। ফর্মুলা কি? I × 100 বাই হচ্ছে PT। তো সুদ হচ্ছে 200 টাকা ইন্টু 100, আসল কত? 100 টাকা, টাইম কত? 25 বছর। তো 100 কেটে গেলে 200কে 25 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8%। রেট অফ ইন্টারেস্ট কত? 8%। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত দেওয়া আছে 6:5। তাহলে এ যদি 6 অনুপাত ইনকাম করে, বি কত অনুপাত করে? 5 অনুপাত। তাদের খরচ বা ব্যয়ের অনুপাত এক্সপেন্ডিচার, তার রেশিও কত দেওয়া আছে? 4:3। এখন দেখো ইনকাম মানে আয় থেকে খরচ বাদ দিলে পাবে হচ্ছে সেভিংস। তাহলে সেভিংস তারা কত করছে দেখো, 6 থেকে 4 মাইনাস করলে এ করে 2 অনুপাত, বিও করে সেম 2 অনুপাত। তো এই 2 এর ভ্যালু যদি প্রত্যেক মাসে 400 টাকা সঞ্চয় করে, তার মানে 2 অনুপাতের ভ্যালু হচ্ছে 400 টাকা। এখন বলছে তাদের দুজনের মাসিক আয়ের সমষ্টি, সেটা আমাদের বের করতে হবে। মাসিক আয়ের যে অনুপাতের সমষ্টি কত দেখো, 6 + 5 11। তো অনুপাতের সমষ্টি 11 যদি অনুপাত হয়, তাহলে আমাদের 11 অনুপাতের ভ্যালু বার করতে হবে। তো 2 দিয়ে 400কে কাটলে 200 বাদ যাবে, 200 × 11 মানে 2200 টাকা। তাদের দুজনের মাসিক আয়ের সমষ্টি কত? 2200 টাকা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, 3টি গাড়ির গতিবেগের অনুপাত দেওয়া আছে, স্পিডের রেশিও দেওয়া আছে 2:3:4। আমাদের একই দূরত্ব অতিক্রম করতে 3টি গাড়ির প্রয়োজনীয় সময়ের অনুপাত বের করতে হবে। দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যখন তোমাদের গতিবেগের অনুপাত দেওয়া থাকবে সেখান থেকে, বা টাইমের অনুপাত যে কোনো একটা দেওয়া থাকলে, তোমরা সেখান থেকে ডিস্টেন্স পেয়ে যাবে। কি করে? এদের লসাগু নিলে। তো 2, 3, 4 এদের লসাগু কত? 12। এখন ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করো তোমরা কী পাবে? টাইমের রেশিও। তো 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাবে? 6। 12কে 3 দিয়ে ভাগ করলে কত পাবে? 4। এই 12কে 4 দিয়ে ভাগ করলে কত পাবে? 3। তাহলে তাদের সময়ের অনুপাত কত হবে? 6:4:3। দেখো বাসের ভাড়া 25% বেড়ে যাওয়ায়, রেন্ট মানে ভাড়া 25% বেড়ে গেছে। তার মানে আগে যদি বাসের ভাড়া 100 টাকা ছিল, এখন হয়েছে কত? 125 টাকা। এটাকে 25 দিয়ে কাটো, 4 25 100, 5 25 125। তার মানে 4 অনুপাত থেকে 5 অনুপাত হয়েছে। যাত্রী সংখ্যা মানে নাম্বার অফ প্যাসেঞ্জার্স 40% কমে গেছে। তার মানে আগে যদি 100 জন যাত্রী যাতায়াত করতো, এখন করছে কত? 60 জন। তো এটাকে কাটাকাটি করলে তোমরা পাবে হচ্ছে 5 আর 3। তো দেখো মোট ইনকাম, টোটাল ইনকাম TI প্রথমে 20 অনুপাত হচ্ছিলো, 4 5 20, এখন হচ্ছে কত? 15 অনুপাত। তো 20 সাপেক্ষে 5 অনুপাত ইনকাম কম হচ্ছে। তো 100 এর সাপেক্ষে কত হবে? 5 20 100, 5 5 25% কিন্তু তাদের কি হলো? আয় কমলো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2024-এ ফুড এসআই এসেছিল। ফুড এসআই 2024-এ আসা অঙ্ক। বলছে ABC এর আয়ের অনুপাত দেওয়া আছে, A B আর C তাদের আয়ের অনুপাত ইনকাম কত? 7:9:12। আর খরচ এক্সপেন্ডিচার তাদের রেশিও দেওয়া আছে কত? 8:9:15। দেখো এখানে একটা জিনিস সবার মনে হতে পারে যে ইনকাম 7, খরচ হচ্ছে 8, তাহলে ইনকামের থেকে তো খরচ বেশি হতে পারে না। কারণ এখানে বলছে যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, অর্থাৎ এ যদি 4 অনুপাত আয় করে, 1 অনুপাত সঞ্চয় করে, তার মানে 3 অনুপাত খরচ করে। তো এখানে তাদের আয়ের সাথে কি করবে? 4 গুণ করে দাও।
আর এখানে কি করবে, খরচের সাথে 3 অনুপাত গুণ করে দাও। গুণ করলেও কিন্তু একটা জিনিস দেখো, 4 7 28, 3 8 24, বাট এখানে 4 12 48, 3 15 45। একটা জিনিস সবসময় মনে রাখবে, এই টাইপের অঙ্ক আসলে কি করবে, এইখানে যে ইনকাম আর খরচের যে রেশিওটা সেটা আগে সেম করলে কিন্তু তোমাদের সহজেই হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এখানে ইনকাম কত করছে 7 অনুপাত, খরচ কত করছে 8 অনুপাত। এখন এটাকে 8 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 7 8 56। এটাকে 7 দিয়ে গুণ করো, কী হচ্ছে 7 8 56। এখন কি হচ্ছে দেখো, 56 ইউনিট সেম হচ্ছে। এখন 4 অনুপাত যদি সে ইনকাম করে, তাহলে এর সাথে 4 গুণ করো, 3 অনুপাত সে খরচ করছে। তাহলে 56 ইন্টু 4 আর 56 ইন্টু 3, 56 কমন নিলে সেভিংস কত করবে 56 রেশিও। তো এই টাইপের অঙ্ক করতে গেলে সবসময় রেশিওটাকে আগে ব্যালেন্স করে নেবে। ব্যালেন্স করার পরে এইখানে যার আয়টা বলছে, এর আয়ের 1/4 অংশ সেভিংস করে, অর্থাৎ যদি সে 4 অনুপাত আয় করে, 1 অনুপাত সেভিংস করে, তার মানে খরচ করছে কত অনুপাত, খরচ করছে 3 অনুপাত। তার মানে যেটা সে আয় করছে সেখানে আয়ের ঘরে গুণ করবে, যেটা সে খরচ করছে সেটা খরচের ঘরে গুণ করবে। তারপর এটাকে ব্যালেন্স করে নেবে। ব্যালেন্স করবে কাকে ব্যালেন্স করবে, একে ব্যালেন্স করবে, কারণ এখানে এর আয়ের কথা ব্যয়ের কথা বলেছে। তো ব্যালেন্স করার পরে আমরা এখানে 56 পেলাম। এখানে দেখো ক্যালকুলেশনটা কীভাবে করবে, এখানে 9 আছে, এখানে 9 আছে, তার মানে এখানে হচ্ছে 4 8 32, এখানে 3 7 21। তো 32 থেকে 21 মাইনাস করে 11 হচ্ছে, তো 9 11 99। তো দেখো 56 99 কোন অপশান আছে, অপশান এ। তো এটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো গাইস, আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।